বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ি মানুষের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলে। তাই এই গল্প শেষ পর্যন্ত অসাধারণ এক মানবিক গল্প হয়ে দাঁড়ায়। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ি, আজ তৃতীয় পর্বের প্রথম অংশ। এই পর্বের নাম বিকালে সুনীলবাবুর বাসায়। শুরু করি। বিকালে সুনীলবাবুর বাসায় নিধু গিয়া দেখিল সাধন ভট্টাচার্য পূর্ব হইতেই সেখানে বসিয়া আছেন। সুনীলবাবু তখনও কাজ শেষ করিয়া বাসায় ফেরেন নাই। চা করে তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইল। সাধন বলিলেন, এসডিও নেই কি না? সুনীলবাবু ট্রেজারির কাজ শেষ করে আসবেন বোধহয়। আরও ঘণ্টাখানেক বসিবার পরে সুনীলবাবুকে ব্যস্ত সমস্তভাবে আসিতে দেখা গেল। উহাদের বাহিরের ঘরে বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন, বড্ড দেরি হয়ে গেল, সো সরি। আজ আবার বড় কর্তা নেই, ট্যুরে বেরিয়েছেন মফস্বলে। ট্রেজারির কাজ দেখে আসতে হলো কি না? বসুন, আসছি। বাহিরের ঘরটিতে দুখানা বেতের কৌচ, দুখানা টেবিল, খান 4-5 চেয়ার পাতা, একটা ছোট আলমারিতে অনেকগুলি বাংলা ও ইংরাজি বই, দেওয়ালে কয়েকখানি ফটো, কয়েকখানি ছবি। তাহার মধ্যে একখানি ছবি নিধুর বেশ ভালো লাগিল। একটা গাছের তলায় দুটি হরিণ ক্রীড়ারত, দূরে কোনো স্রোতস্বিনী, অপর পারে কানন ভূমি, আকাশে মেঘের ফাঁকে চাঁদ উঁকি মারিতেছে। সে সাধন ভট্টাচার্যকে ছবিখানা আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখুন কি চমৎকার না? সাধন ভট্টাচার্য মোক্তারি করিয়া ও মক্কেল শিখাইয়া বহু কাল অতিবাহিত করিয়াছেন, কিন্তু কোন জিনিস দেখিতে ভালো কোনটা মন্দ ইহা লইয়া কখনো মাথা ঘামান নাই। সুতরাং তিনি অনাসক্ত ও উদাসীন দৃষ্টিতে দেওয়ালের দিকে চোখ তুলিয়া চাহিয়া বলিলেন, কোনটা? ওখানা? হ্যাঁ, তা বেশ। এমন সময় সুনীলবাবু একটা সিগারেটের টিন লইয়া ঘরে ঢুকিয়া নিধুর সামনের টেবিলে টিনটি রাখিয়া বলিলেন, খান। নিধু তো এমনি কখনো ধূমপান করে না। সাধন ভট্টাচার্য করেন বটে, কিন্তু হাকিমের সামনে কি করিয়া সিগারেট টানিবেন, সে ভরসা তাহার হয় না। সুতরাং যেখানকার সিগারেটের টিন সেখানেই পড়িয়া রহিল। সাধন ভট্টাচার্য কৃত্রিম খুশির ভাব মুখে আনিয়া বলিলেন, চমৎকার ছবিগুলো আপনার ঘরে। সুনীলবাবু বলিলেন, এখানে ভালো ছবি কিছু আনিনি। হয়েছে কি, ভালো ছবি কিনবার রেওয়াজ আমাদের বাঙালির মধ্যে নেই বললেই হয়। আমরা ছবির ভালো মন্দ প্রায়ই বুঝি নে। অনেক সময় নিকৃষ্ট বিলিতি ওলিওগ্রাফ কিনে এনে বৈঠকখানায় জাঁক করে বাঁধিয়ে রাখি। সাধনবাবু যেখানা দেখালেন ওখানা সত্যি ভালো ছবি। নন্দলাল বসুর আঁকা একখানা ছবির প্রিন্ট। নন্দলাল বসুর নাম নিশ্চয়ই? কে নন্দলাল বসু? সাধন ভট্টাচার্য জীবনে কখনো শোনেন নাই। হাকিমকে খুশি করিবার জন্য সজোরে ঘাড় নাড়িয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, খুব খুব। আমাদের বাড়ির মা বাবা সবাই নন্দলাল বসুর ছবির ভক্ত। আগে তা হবেই তো, কত বড় শিক্ষিত বংশ আপনাদের। নিধু আলমারির বই দেখিতেছে দেখিয়া সুনীলবাবু বলিলেন, বই প্রায় সব এখানে পাবেন। আজকাল যা যা বেরুচ্ছে, বই পড়তে ভালোবাসেন দেখছি আপনি। নিধু বলিল, বই ভালোবাসি, কিন্তু এসব জায়গায় ভালো বই মেলেই না। কেন, আপনার বার লাইব্রেরিতে? মোক্তার বারে 2-10খানা বাঁধানো ল রিপোর্ট আর উইকলি নোটস ছাড়া আর তো বই দেখিনে। আপনি আমার কাছ থেকে বই নিয়ে যাবেন, আবার পড়া হলে ফেরত দিয়ে নতুন বই নিয়ে যাবেন। তাহলে তো বেঁচে যাই। আচ্ছা, কুড়ুলগাছি এখান থেকে ক মাইল হবে বললেন? 6 ক্রোশ রাস্তা হবে। যাবার কি উপায় আছে? গরুর গাড়ি করে যাওয়া যায়, নয়তো হেঁটে। সাইকেলে যাওয়া যায় তো?
আমাকে নিয়ে যাবেন? সে তো আমাদের ভাগ্য। কবে যাবেন বলুন? লালবিহারী বাবুদের সঙ্গে আমাদের ফ্যামিলির খুব জানাশোনো। আমি এখানে নতুন এসেছি, উনি জানেন না। জানলে এতদিন ডেকে নিয়ে যেতেন। বেশ বেশ, আমি গিয়ে বলবো এ শনিবারেই। এই সময় ভৃত্য চা ও খাবার আনিয়া সামনের টেবিলে রাখিয়া দিল। সুনীলবাবু বলিলেন, আসুন চা খেয়ে নিন। চাকরে বাকরে যা করে তেমন কিছু ভালো হয়নি। বাসায় আমি একা, মেয়ে মানুষ কেউ নেই তো। সাধন ভট্টাচার্য সম্ভ্রমের সুরে জিজ্ঞাসা করিলেন, হুজুর কি আপাতত এখানে একা আছেন? একাই থাকি বই কি। কেন, আপনার স্ত্রীকে বুঝি নিয়ে আসেননি? সুনীলবাবু হাসিয়া বলিলেন, মাথা নেই তার মাথা ব্যথা। স্ত্রী কোথায়? এখনো বিয়ে করিনি। সাধন ভট্টাচার্য অপ্রতিভের সুরে বলিলেন, ও, তা তো বুঝতে পারিনি। তা হুজুরের আর বয়স কি? আপনি তো ছেলে মানুষ, করে ফেলুন এইবারে বিয়ে। এই আমাদের এখানে থাকতে থাকতেই। ভালোই তো, দিন না একটা জোগাড় করে। সাধন ভট্টাচার্য ব্যস্ত হইয়া বলিলেন, জোগাড় করার ভাবনা? হুজুরের মুখ থেকে কথা বেরুলে একটা ছেড়ে 10টা পাত্রী কালই জোগাড় করে দেব। নিধিরাম বাবু, আপনি বিবাহিত? নিধু সলজ্জভাবে বলিল, আজ্ঞে না, এখনো করিনি। আপনি তো আমার চেয়েও বয়সে ছোট, আপনার যথেষ্ট সময় আছে এখনো। সাধন ভট্টাচার্য ব্যগ্রভাবে নিধুর মুখের কথা কাড়িয়া লইয়া বলিলেন, আর হুজুরেরই কি সময় গিয়েছে নাকি? বলুন তো দেখি, চেষ্টা কাল থেকেই। সুনীলবাবু হাসিয়া বলিলেন, হবে হবে, ঠিক সময়ে বলবো বই কি। লঘু হাস্য পরিহাসের মধ্য দিয়া চা মজলিস শেষ হইলে উভয়ে সুনীলবাবুর বাসা হইতে বিদায় লইয়া চলিয়া আসিলেন। পথে সাধন ভট্টাচার্যকে একটু অন্যমনস্ক মনে হইল। নিধুর কথার উপরে সাধন দু একটা অসংলগ্ন উত্তর দিলেন। নিধুর বাসার কাছে আসিয়া সাধন একবার মাত্র বলিলেন, তাহলে নিধু, তুমি এ শনিবার বাড়ি যাচ্ছ নাকি? নিধু বলিল, আজ্ঞে হ্যাঁ, যাব বই কি। আচ্ছা, তাহলে সোমবার দেখা হবে, আসি আজ। নিধু মনে মনে হাসিল। সাধন মোক্তারকে সে ইতিমধ্যে বেশ চিনিয়া ফেলিয়াছে। স্বার্থ ছাড়া তিনি এক পাও চলেন না। আশ্চর্য, ওই মেয়েকে সাব ডেপুটি সুনীলবাবুর হাতে গছাইবার দুরাশা সাধনের মনে স্থান পাইল কি করিয়া? যাক, পরের কথায় থাকিবার তাহার দরকার নাই। সে নিজে আপাতত সাধন মোক্তারের তাগিদের দায় হইতে রেহাই পাইয়াছে, ইহাই যথেষ্ট। ভাদ্র মাসের দিন ছোট হইয়া আসিতেছে ক্রমশ। নিধুর সকল ব্যস্ততাকে ব্যর্থ করিয়া দিয়া কামারগাছি দিঘির পাড়ে আসিতেই সন্ধ্যা হইয়া গেল। বাড়ি পৌঁছিল সে সন্ধ্যার প্রায় আধ ঘণ্টা পরে। আজ মঞ্জুর সঙ্গে দেখা হওয়ার আর কোনো উপায় নাই। এত রাত্রে সে কোন ছুতায় মঞ্জুদের বাড়ি যাইবে? বাড়িতে সে পা দিতেই তাহার মা বলিলেন, তুই এলি? জজবাবুর ছেলে তোকে বিকেল থেকে 3 বার খোঁজ করে গিয়েছে। এই তো খানিক আগেও এসেছিল, বলে গিয়েছে এলেই পাঠিয়ে দিতে। মঞ্জু কি দরকারে তোর খোঁজ করেছে। নিধু উদাসীনভাবে বলিল, ও আচ্ছা, দেখি আবার রাত হয়ে গেল এদিকে। রাত তাই কি? মঞ্জুর ভাই বলে গেল, যত রাত হয় জ্যাঠাইমা, নিধুদা এলে পাঠিয়ে দেবেনি। বেশ, যাব এখন, হাত মুখ ধুই। ঘরে ছোট্ট একখানা আরশি ছিল। নিজের মুখ তাহাতে দেখিয়া নিধু বিশেষ খুশি হইল না। পথশ্রমে ও ধুলায় মুখের চেহারা, না, হোপলেস। ভদ্র মহিলাদের সামনে এ চেহারা লইয়া দাঁড়ানো অসম্ভব। কিছুক্ষণ পরে নিধুর মা ছেলেকে গামছা কাঁধে ভিজা কাপড়ে পুকুরের ঘাট হইতে আসিতে দেখিয়া বিস্ময়ের সুরে বলিলেন, হ্যাঁ রে, ও কি, তুই নেয়ে এলি নাকি এই সন্ধেবেলা? হ্যাঁ মা, বড্ড ধুলো আর গরম, তাই নেয়ে সাবান দিয়ে ঠান্ডা হয়ে এলাম। অসুখ বিসুখ না করলে বাঁচি এখন। কখনো তো সন্ধেবেলা নাইতে দেখি নে তোকে। কাপড় ছেড়ে এসে জল খেয়ে নে,
চা খাবি? নিধু জানে মা চা করিতে জানে না, তাছাড়া ভালো চা বাড়িতে নাইও, কারণ তাহাদের বাড়িতে কখনো কালে ভদ্রে কেহ শখ করিয়া হয়তো চা খায়, তাহাও ঔষধ হিসাবে, সর্দি টর্দি লাগিলে তবে। সে বলিল, না মা, চা থাক, তুমি বরং খাবার দাও। নিধুর মা ছেলেকে রেকাবিতে করিয়া তালের ফুলুরি ও গুড় আনিয়া দিলেন। নিধু খাইতে ভালোবাসে বলিয়া দ্বীপ্রহরে রন্ধন সারিয়া এগুলি নিজ হস্তে করিয়া রাখিয়াছেন। বলিলেন, খা তুই, আর লাগে আরও দেব, আছে। এমন এক সময় আসে জীবনে, আসল মাতৃস্নেহও মনকে তৃপ্তি দিতে পারে না, বরং উত্তক্ত করিয়া তোলে। নিধুর জীবনে সেই সময় সমাগত। সে এতগুলি তেলে ভাজা তালের বড়া এখন বসিয়া বসিয়া খাইতে রাজি নয়। তাহাতে প্রথমত তো সময় যাইবে, তারপর যদি মঞ্জুরা জল খাবার খাইবার জন্য বলে, কিছুই খাওয়া যাইবে না। গোগ গ্রাসে কতক বড়া খাইয়া কতক বা ফেলিয়া নিধু তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া মুখ ধুইয়া বাহিরে যাইতে উদ্যত হইল। নিধুর মা ডাকিয়া বলিলেন, হ্যাঁ রে, ওমা, এ কি করে খেলি তুই? সবই যে ফেলে গেলি। ভালোবাসিস বলে বসে বসে করলাম, তা পান খাবি নে? উত্তরে দরজার বাহির হইতে নিধু কি যে বলিল ভালো বোঝা গেল না। মঞ্জুদের বাড়ির দরজাতে পা দিতেই নৃপেনের সঙ্গে দেখা। ও দিদি, নিধুদা এসেছে, এই যে, ও মা। বলিতে বলিতে সে তাহার হাত ধরিয়া টানিতে টানিতে বাড়ির মধ্যে লইয়া গেল। মঞ্জু হাসি মুখে ঘর হইতে রোয়াকে আসিয়া বলিল, হেই যে, আসুন নিধুদা, আমি আজ 3 বার নৃপেনকে পাঠিয়েছি আপনার খোঁজে। এইমাত্র বলছিলাম ওকে আর একবার গিয়ে দেখে আসতে, এলেন কিনা। কতক্ষণ এসেছেন? এই ঘণ্টাখানেক, সন্ধ্যের পর এসেছি, এসে নিয়ে এলাম পুকুরে। আসুন, বসুন, কিছু মুখে দিন। সব সেরে এসেছি বাড়ি থেকে। এটাও তো বাড়ি নিধুদা, সেরে এসেছেন বলে কি রেহাই পাবেন? বসুন। মঞ্জুকে নিধুর আজ বড় ভালো লাগিল। সে একখানা ফিকে ধূসর রঙের জরির কাজ করা ঢাকাই শাড়ি ও ঘন বেগুনি রঙের সাটিনের ব্লাউজ পরিয়াছে। পিঠে লম্বা চুলের বিনুনির অগ্রভাগে বড় বড় টাসেল দোলানো, খালি পায়ে আলতা, সুন্দর ফর্সা মুখে ঈষৎ পাউডারের আমেজ, বড় বড় চোখে প্রসন্ন বন্ধুত্বের হাসি। নৃপেন বলিল, কাল আপনি আসছেন তো? আমাদের আবৃত্তি প্রতিযোগিতা, জানেন না? নিধু বিস্ময়ের সুরে বলিল, কোথায়, কে করবে? বাবা এখানকার পাঠশালার ছেলেদের আর মেয়েদের মেডেল দিচ্ছেন। অবশ্যই যে ফার্স্ট হবে তাকে দেবেন। বাবা সভাপতি, স্কুল সাব ইন্সপেক্টর বিচার করবেন। বাবা মেডেল দেবেন, বাবা তো বিচার করতে পারেন না। কাল কখন হবে? এই বেলা 2টো থেকে আরম্ভ হবে। আমাদের বাড়ির বৈঠকখানাতেই হবে। বেশি তো ছেলে নয়, 30 না 32টি ছেলেতে মেয়েতে। এই সময় মঞ্জু খাবারের প্লেট হাতে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, অমনি সব ফাঁস করে দেওয়া হচ্ছে। কোথায় আমি ভাবছি খাবার খাইয়ে সুস্থ করে নিধুদাকে সব বলবো, না উনি অমনি। নৃপেন অভিমানের সুরে বলিল, বাহ, তুমি কি আমায় বারণ করে দিয়েছিলে? তাছাড়া আসল কথাটা তো এখনো বলিনি, সেটা তুমিই বলো। নিধু মঞ্জুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিল। মঞ্জু হাসিয়া বলিল, অন্য কিছু নয়, আপনাকেও একজন জজ হতে হবে। বাবাকে আমি বলেছি বিশেষ করে, আপনাকে নিতেই হবে। কেমন, রাজি? নিধু বিস্ময়ের সুরে বলিল, তুমি কি যে বলো মঞ্জু, আমি ভালো আবৃত্তি করেছি কোনো কালে যে জজ হতে যাব? সব বাজে। ও সব বললে আমি শুনছি নে, হতেই হবে আপনাকে। কিরকম কি করতে হবে তাই জানি নে। সব বলে দেব, তাহলেই হলো তো। মঞ্জুদের বাড়ি আসিলেই তাহার ভালো লাগে। সপ্তাহের সমস্ত পরিশ্রম, যদু মোক্তারের পেছনে পেছনে জামিন নামার উমেদারি করা, মক্কেলদের মিথ্যা কথা শেখানো, সব শ্রমের সার্থকতা হয় এখানে। সারা সপ্তাহের দুঃখ একঘেয়েমি কাটিয়া যায় যেন। ইহাদের বাড়িতে সব সময় যেন একটা আনন্দের স্রোত বহিতেছে।
যে আনন্দের স্বাদ সে সারা জীবনে কোনো দিন পায় নাই। এখানে আসিয়াই তাহার প্রথম সন্ধান পাইল। কিন্তু মঞ্জু আছে বলিয়াই এই বাড়িটি সজীব হইয়া আছে। মঞ্জু যেন ইহার অধিষ্ঠাত্রী। নিধু বলিল, কি কবিতা আবৃত্তি হবে শুনি? রবীন্দ্রনাথের 2 বিঘা জমি আর মাইকেল মধুসূদনের রসালো ও স্বর্ণলতিকা। আমি নিজে কখনোই ও দুটো ভালো করে আবৃত্তি করতে পারিনি। তাহলেই তো আপনি সবচেয়ে ভালো জজ হতে পারবেন। আমি কেন তবে? আমাদের গাঁয়ের হরিকলুকে জজ করো না কেন তবে? মঞ্জু হি হি করিয়া হাসিয়া উঠিল। নিধুর মনে হয় এমন বিনার ঝংকারের মতো সুমিষ্ট হাসি সে কখনো শোনে নাই। নৃপেন বলিল, নিধুদা, দিদিকে একবার বলুন না ও দুটো আবৃত্তি করতে। নিধু বলিল, করো না মঞ্জু, কখনো শুনিনি তোমার মুখে। মঞ্জুর একটা গুণ, বেশিক্ষণ ধরিয়া তাহাকে কোনো বিষয়ের জন্যই সাধিতে হয় না। যদি তাহার অভ্যাস থাকে সেটা সে তখনই করে। মঞ্জুর চরিত্রের এ দিকটা নিধুর সবচেয়ে ভালো লাগে। এমন সপ্রতিভ মেয়ে সে কখনো দেখে নাই। মঞ্জুর 2টি কবিতাই আবৃত্তি করিল। নিধু মুগ্ধ হইয়া শুনিল। এমন গলার সুর, এমন হাত নাড়িবার সুকুমার ভঙ্গি, এসব পল্লী অঞ্চলে মেয়েদের মধ্যে কল্পনা করাও কঠিন। মঞ্জু বলিল, নিধুদা, আমরা একটা অভিনয় করব সেদিন বলেছিলুম, থাকবেন আপনি? নিশ্চয়ই থাকব। কি বই প্লে করা যায় বলুন না। আমি কি বইয়ের কথা বলবো বলো? আমি কখনো কিছু দেখিনি। নিধুর এই সরলতা মঞ্জুর বড় ভালো লাগে। চাল দেওয়া ছোকরা সে তাহার মামার বাড়ির আশেপাশে অনেক দেখিল, কিন্তু নিধুদার মধ্যে বাজে চাল এতটুকু নাই, মঞ্জু ভাবে। নৃপেন বলিল, রবীন্দ্রনাথের একটা বই করা যাক, ধরো মুক্তধারা। মঞ্জু বলিল, বড় শক্ত হবে, সে আমাদের স্কুলের মেয়েরা করেছিল সেবার, অনেক লোক দরকার, বড্ড শক্ত। নিধুদা একটা লিখুন। নিধু এ ধরনের কথায় বড় লজ্জা পায়। তাহাকে ইহারা ভাবিয়াছে কি? কোন কালে সে বাংলা লিখিল? সে সংকোচের সহিত বলিল, আমাকে কেন মিথ্যে বলা, আমি লিখতে জানি। মঞ্জু বলিল, আপনার কবিতা তো দেখেছি, দেখিনি? সে ঝোঁকের মাথায় লেখা বাজে কবিতা, তাকে লেখা বলে না। তাই আমাদের লিখে দিন, সেই বাজে বইই আমরা প্লে করব। তার চেয়ে তুমি কেন লেখো না মঞ্জু? আমি? তাহলেই হয়েছে, আমি এইবার কলম ধরে অনুরূপা দেবী হব আর কি। ভালো কথা মঞ্জু, আমি বই পড়তে পাইনে, আমায় খান 2 বই দিও, এবার যাবার সময় নিয়ে যাব। এতদিন বলেননি কেন? বই অনেক আছে, দিয়ে দিতাম, যখন যা দরকার হবে নিয়ে যাবেন। কি কি বই আছে? অনেক অনেক, কত নাম করব। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ 12 ভলিউম আছে, মাইকেল আছে। কবিতা নয়, উপন্যাস আছে? তাও আছে। মার কাছ থেকে চাবি আনবো, দেখবেন? না, এখন থাক, রাত হয়ে গিয়েছে, কাল সকালে আসব। আচ্ছা নিধুদা, আপনি কেন ছুটি নিন না দিন কতক? নিধু বিস্ময়ের সুরে বলিল, কেন বলো তো? আপনি থাকলে বেশ লাগে, এই অজ পাড়া গাঁয়ে মিশবার লোক নেই আর কেউ। আপনি আসেন, তবু 2 দিন বেশ আনন্দে কাটে। আমার আবার ছুটি কি? আমি তো কারো চাকরি করি না। তবে ভালোই তো, এ হপ্তায় আর যাবেন না, কেমন? না গেলে পসার নষ্ট হয়ে যাবে যে, নতুন প্র্যাকটিসে বসে কামাই করা চলে না। সেদিন রাত্রে বাড়ি আসিয়া নিধুর আর ঘুমই হয় না। মঞ্জু তাহাকে থাকিবার জন্য অনুরোধ করিয়াছে, সে থাকিলে নাকি মঞ্জুর ভালো লাগে। মঞ্জুর মুখে এ কথা সে কোনোদিন শুনিবে, ইহা বহুদূর নীল সমুদ্রের পারে স্বপ্ন দ্বীপের মতো অবিশ্বাস্য ও অবাস্তব। তবু সে নিজের কানে শুনিয়াছে, মঞ্জুই একথা বলিয়াছে। ভোরে উঠিয়া সে বাড়িতে থাকিতে পারিল না, গ্রামের পথে পথে কিছুক্ষণ ঘুরিয়া বেড়াইল, তাহার পর বাড়ি ফিরিয়া পুকুরে স্নান করিয়া আসিল। নিধুর মা বলিলেন, না খেয়ে বেরিও না যেন। মা,
ধোপার বাড়ি থেকে কাপড় এসেছে? কই না বাবা, বৃষ্টির জন্য ধোপা তো আসেনি এ কদিন। আমার ভরসা কাপড় তোমার বাক্সে আছে? ছেলের আমার সব বিদঘুটে, কাপড় সব নিয়ে গেলি রামনগরের বাসায়, আমার বাক্সে তোর কাপড় থাকবে কোথা থেকে? তোর কিছু খেয়াল যদি থাকে, নিজের কাপড় চোপড়ের পর্যন্ত খেয়াল নেই। একটি বৌমা বাড়িতে না আনলে। নিধু ঘরের মধ্যে পালাইবার উপক্রম করিতে মা বলিলেন, দাঁড়া, যাস নে কোথাও, যেন একটু মিছরি ভিজিয়ে রেখেছি আর শশা কেটে। ঘরের মধ্যে ঢুকিয়া নিধু দেখিল তাহার ফর্সা কাপড় নিজের কাছেও কিছু নাই। আজ সভায় মোক্তারিগিরি করিবে কি করিয়া তবে? মাকে সে কথা জানাইল। নিধুর মা বলিলেন, তা আমি এখন কি করি বাপু? এ যে অন্যায় কথা হলো। কর্তার একটা সেকেলে পাঞ্জাবি আছে, সেটা তোর গায়ে হয়? তা বোধ হয় হতে পারে। বাবা তো মোটা মানুষ নন, আমারই মতো, দেখি কেমন। কিন্তু শেষে দেখা গেল সে পাঞ্জাবির গলার কাছে পোকায় কাটিয়া ফেলিয়াছে অনেকখানি। তাহা পড়িয়া কোথাও যাওয়া চলে না। নিধুর মা স্মৃতি বিহ্বল দৃষ্টিতে পাঞ্জাবিটার দিকে চাহিয়া বলিলেন, উনি তৈরি করিয়েছিলেন তখন এই ৩-৪ মাস আমাদের বিয়ে হয়েছে। তখন কি চেহারা ছিল কর্তার! চুয়োডাঙ্গায় জমিদারি সেরেস্তায় চাকরি করতেন, তোর মতো শনিবার শনিবার বাড়ি আসতেন। মায়ের চোখে এমন অতীতের স্বপ্নভরা দৃষ্টি নিধু আরও ২-১ বার দেখিয়াছে। তখন সে নিজে চুপ করিয়া থাকে, কোনো কথা বলে না। তাহার মন কেমন করে মায়ের জন্য। বড় ভালো মানুষ। সৎমা বলিয়া নিধু বাল্যকাল হইতেই কখনো ভাবে নাই, তিনিও সৎ ছেলে বলিয়া দেখেন নাই। নিজের মায়ের কথা নিধুর মনেই হয় না। মা বলিতে সে ইহাকেই বোঝে। চারুর জামা তোর গায়ে হয় না? দেখি গিয়ে না হয় চারুর মার কাছে চেয়ে। থাক মা, তোমার এখানে ওখানে বেড়াতে হবে না জামার জন্যে। আমি যা আছে তাই গায়ে দিয়ে যাব এখন। কি খেতে দেবে দাও। হঠাৎ মা ও ছেলে যেন কি দেখিয়া যুগপৎ আড়ষ্ট হইয়া গেল। ভূত নয় অবশ্যি। সকালবেলা মঞ্জু সদর দরজা পার হইয়া উঠানে পা দিয়াছে, সঙ্গে কেহ নাই। সদ্য স্নান করিয়া ভিজে চুল পিঠে এলাইয়া দিয়াছে। চওড়া জরিপাড় ফিকে নীল রঙের শাড়ি পরনে, তার সঙ্গে ঘোর বেগুনি রঙের ব্লাউজ, খালি পা, হাতে খান কতক বই, মুখে হাসি। এসো মামনি, এসো এসো। কই, সকালে এলুম জ্যাঠাইমা, খাবার কই? খিদে পেয়েছে। নিধুদা কোথায়? এই তো এখানে, বোধহয় ঘরের মধ্যে। বসো মা, বসো। নিধুদা কাল বই পড়তে চেয়েছিলেন, তাই নিয়ে এলাম। তুমি আমাদের লক্ষ্মী মাটি। বসো, আমি আসছি। ইতিমধ্যে নিধু চুল আঁচড়াইয়া ফিটফাট হইয়া ঘর হইতে বাহির হইল। তাহার পালানোর কারণ তাহার অসংস্কৃত কেশ। বলিল, এই যে মঞ্জু, কখন এলে? ওগুলো কি? ওগুলো আপনার জন্য এনেছি, বই। দেখি কি কি বই। এখন থাক, আপনি জজ হবেন আবৃত্তি কম্পিটিশনে, তা গাঁ শুদ্ধ সবাই জেনে গিয়েছে। জানেন কি রকম? বাবার কাছে এসে সব জিজ্ঞেস করছিল যে আজ সকালে। নিধুর মা এই সময় এক বাটি মুড়ি মাখিয়া আনিয়া মঞ্জুর হাতে দিয়া বলিলেন, খেতে চাইলে, কিন্তু তোমার গরিব জ্যাঠাইমার আর কিছু দেওয়ার। মঞ্জু কথা শেষ করিতে না দিয়াই প্রতিবাদের সুরে বলিল, অমন যদি বলবেন জ্যাঠাইমা, তাহলে আপনাদের বাড়ি কখনো আসবো না। তাহলে ভাববো পর ভাবেন তাই ভদ্রতা করছেন। বাড়ির মেয়ের সঙ্গে আবার ভদ্রতা কেন? সে যা জুটবে তাই খাবে। কি বলেন নিধুদা? কই নিধুদার কই? এই যে, ওকেও দি। মিছরির জলটা আগে খেয়ে নিধুদা চলুন আমাদের বাড়ি। আবৃত্তির কবিতাগুলো একবার পড়ে নেবেন তো? হ্যাঁ, ভালোই তো, চলো। নিধুর মা বলিলেন, যাবে এখন মা? এখানে একটু বসো। ও পুটি, মঞ্জুকে জল দিয়ে যা মা। পান খাবে? না জ্যাঠাইমা, পান খেলেও আমি সকালবেলা খাইনে। একটা পান খাই দুপুরে খাওয়ার পর, আর বিকেলে একটা, রাত্রে খাইনে। আমার বড় মামিমার দাঁত খারাপ হয়ে গিয়েছে অতিরিক্ত পান দোক্তা খাবার দরুন। আমি দেখে শুনে ভয়ে ছেড়ে দিয়েছি।
মঞ্জু আরও আধ ঘণ্টা বসিয়া নিধুর মা ও বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে গল্পগুজব করিল। সে যে নিধুকে দুপুরে নিমন্ত্রণ করিতে আসিয়াছে সে কথা প্রকাশ করিল উঠিবার কিছু পূর্বে। মঞ্জু চলিয়া গেলে নিধুর মা বলিলেন, সামনের রবিবারে ওদের দুই ভাই বোনকে খাওয়াতে হবে নেমন্তন্ন করে। রোজ রোজ ওদের বাড়ি খাওয়া হচ্ছে, মান থাকে না নইলে। বেশ তো মা, তাই করো। আমি আসবার সময় রামনগর থেকে কিছু ভালো সন্দেশ আর রসগোল্লা নিয়ে আসব, কি বলো? তাই আনিস বাবা, যা ভালো বুঝিস। সারাদিন হৈ হৈ করিয়া কোথা দিয়া কাটিয়া গেল। নিমন্ত্রণ খাওয়া, মঞ্জুর হাসি, আলাপ, আবৃত্তি প্রতিযোগিতায় সমগ্র গ্রামবাসীর ঈর্ষা প্রশংসা মিশ্রিত দৃষ্টির সম্মুখে মঞ্জুর বাবার ও স্কুল ইন্সপেক্টরের পাশে চেয়ারে বসিয়া আবৃত্তির ভালো মন্দ বিচার করা, আবার সন্ধ্যায় মঞ্জুদের বাড়ি জলখাবার খাওয়া, আবার আড্ডা, গল্প, মঞ্জুর গান, মঞ্জুর হাসি, মঞ্জুর স্নেহবর্ষী দৃষ্টির প্রসন্ন আলো। নিধুর মা রাত্রিরে বলিলেন, হ্যাঁ রে, তুই নাকি জজবাবুর পাশে বসে কি করেছিলি স্কুলে? কে বললে? পালিতদের বাড়ি শুনে এলাম। তোর বড্ড সুখ্যাতি করছিল সেখানে সবাই। বললে, হীরের টুকরো ছেলে হয়েছে নিধু, অত বড় বড় লোকের পাশে বসে ওইটুকু ছেলে। তা তোমার ছেলে কম কেন হবে বলো না? আমার বুকখানা শুনে বাবা 10 হাত হলো। নিধুর বাবা বাড়িতে থাকিয়াও বড় কাহারও একটা খোঁজ খবর রাখেন না। তিনি পর্যন্ত ডাকিয়া নিধুকে জিজ্ঞাসাবাদ করিলেন সভা সম্বন্ধে। তিনি লোকের মুখে শুনিয়াছেন, সভায় যান নাই, কোথাও বড় যান না। সোমবার সকাল। সপ্তাহে এমন দিন কেন আসে? অত ভোরে মঞ্জুর সঙ্গে দেখা হওয়ার কোনোই সম্ভাবনা ছিল না। নিধুর মা রাত্রি থাকিতে উঠিয়া ভাত চড়াইয়াছিলেন। স্নান করিয়া 2টি ভাত মুখে দিয়া নিধু পথে বাহির হইল। কি আশ্চর্য! চোখকে বিশ্বাস করা শক্ত। অত সকালে গ্রামের বাহিরের পাকা রাস্তা দিয়া নৃপেন, বীরেন ও মঞ্জু বেড়াইয়া ফিরিতেছে। নিধু বলিল, বীরেন যে কখন এলে? কাল অনেক রাত্রে, রাত 10টার ট্রেনে স্টেশনে নেমে বাড়ি পৌঁছতে 1টা হয়ে গেল। তারপর মঞ্জু যে বড় বেড়াতে বেরিয়েছে, কখনো তো বেড়াতে বেরোয়নি। মেজদা কাল রাত্রে পথে ফাউন্টেন পেন হারিয়ে এসেছে, তাই ভোরে কেউ উঠবার আগে আমরা 3 জনে খুঁজতে বেরিয়েছিলাম, পাওয়া গেল না। স্টেশন পর্যন্ত সারা পথ না খুঁজলে? বীরেন বলিল, তা নয়, পুবপাড়ার শামবাগদির বাড়ি পর্যন্ত ফাউন্টেন পেন পকেটে ছিল। শামবাগদি রামনগরের হাটে গিয়েছিল, তার গাড়ি ফিরছিল, সেই গাড়িতে এলাম। তাকে পয়সা দিতে গিয়ে দেখেছি পেনটা তখনও পকেটে আছে। বাড়ি এসে আর দেখলাম না। মঞ্জু বলিল, চলো মেজদা, নিধুদাকে একটু এগিয়ে দি। নিধু সকৃতজ্ঞ দৃষ্টিতে মঞ্জুর দিকে চাহিল। মঞ্জু বলিল, খেয়ে যাবেন না নিধুদা? মা কি না খাইয়ে ছেড়েছেন? সেটি হবার জো নেই তার কাছে। সেই কোন ভোরে উঠে। চমৎকার মানুষ বটে জ্যাঠাইমা। সামনের শনিবারে আসা চাই নিধুদা। আসবো বই কি। পুজো তো এসে গেল। পুজোর সময় আমরা সবাই মিলে একটা ছোটোখাটো প্লে করব। আপনি আসুন, সামনের রবিবারে তার পরামর্শ করা যাবে। মেজদা এসেছে, বড়দাও সামনের হপ্তায় আসবে, বেশ মজা হবে। কে? অরুণবাবু? তাকে কখনো দেখিনি। দেখবেন এখন সামনের রবিবারে। তোমরা যাও মঞ্জু, আর আসতে হবে না। আর একটু যাই, ওই সাঁকোটা পর্যন্ত। ভারী ভালো লাগে শরতের সকালে বেড়াতে। কি সবুজ গাছপালা, চোখ জুড়িয়ে যায়। আমার কাছে এসব নতুন। তুমি এর আগে পাড়াগা দেখনি বুঝি মঞ্জু? মধুপুর দেখেছি, দুমকা দেখেছি, বাংলাদেশের পাড়াগায়ে এই প্রথম। সাঁকোর কাছে গিয়া সকলে সাঁকোর ওপর কিছুক্ষণ বসিল। বীরেন বলিল, মঞ্জু একটা গান করত, বেশ লাগছে সকালটা। নিধুও সে অনুরোধে যোগ দিল। মঞ্জু 2-3টি গান গাহিল। ক্রমে বেলা উঠিয়া গেল। দুধারের গাছপালার মাথায় শরতের রৌদ্র ঝলমল করিতে লাগিল।
নিধু উহাদের কাছে বিদায় লইয়া জোর পায়ে পথ হাঁটিতে লাগিল। আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লাগছে জানালে আমারও পড়তে ভালো লাগবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।